হ্যালো বন্ধুরা, টুনাইট সাসপেন্সে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে টুনাইট সাসপেন্সে রয়েছে আমারই একটি লেখা গল্প, এই শহরে ভালোবাসা বারণ। এই গল্পে রয়েছে দুটি চরিত্র যারা একে অপরকে ভালোবেসেছিল, কিন্তু সময়ের ব্যবধান এবং নিজেদের ভুল সিদ্ধান্তের কারণে আজকে তারা কাছাকাছি থেকেও বহু দূরে। সেই নিয়েই আজ এই গল্প। চলুন শুরু করা যাক। শীতের বিকেল, পরিবেশটা বেশ আরামদায়ক। কলকাতার শীতের সন্ধ্যাটা শান্ত ধোঁয়াটে নিঃশ্বাসের সাথে স্থির হয়েছে। রাস্তার আলোগুলো শহরের উপর ঝুলন্ত কুয়াশার পাতলা আবরণ ভেদ করে নরম হলুদ আভা ছড়িয়ে দেয়। রাস্তার মোড়ে থাকা চা কফির দোকানগুলোতে বরাবরই ভিড় থাকতো, তবে শীতের কটা দিন সে ভিড়টা আরো খানিকটা বেড়ে যেত। আশেপাশের অফিস থেকেই বেশিরভাগ লোকজন ভিড় জমাত। কেউ কেউ পুরনো প্রেমিক প্রেমিকার সাথে চা খেতে খেতে জমিয়ে আড্ডা দিত, আবার কেউ চায়ের কাপ হাতে নিয়ে শীতের বিকেলগুলো উপভোগ করত। কিন্তু আমাদের সৌম্য ছিল বেশ অন্যরকম। প্রাইভেট একটা কোম্পানিতে চাকরি করে, সারাদিন কাজের মধ্যেই ব্যস্ত থাকতে হয়, তাই মন মেজাজ একটু বিগড়েই থাকে সারাদিন। তাই বাড়ি ফেরার পথে এক কাপ কফি না হলে চলে না তার। তাও রক্ষী, শীতের কটা দিন অফিসের ছুটিটা 1 ঘন্টা আগেই হয়ে যায়। তাই আজ অফিস ছুটির পর সৌম্য রঘুদার দোকানে গেল। একমাত্র এখানেই যে একটু ফাঁকা পাওয়া যায়, তাছাড়া সৌম্য একটু ফাঁকা জায়গায় পছন্দ করে বড়। রঘুদা কফি হাতে রেডি ছিলেন শুধু সৌম্যর আসার অপেক্ষায়। সৌম্য আসতেই কফির কাপটা ধরিয়ে দিল হাতে। সৌম্য গরম গরম কফি হাতে নিয়ে বসলো বেঞ্চে। তবে অন্য দিনের মতো আজ ওই বেঞ্চটা ফাঁকা নয়। বেঞ্চের আর এক পাশে মাথা নিচু করে বসে আছে একটি মেয়ে। সৌম্যর তা দেখে একটু অদ্ভুত লাগলো বই কি, তাই কিছু না ভেবেই জিজ্ঞাসা করলো, সৌম্য, আপনার কি শরীর খারাপ লাগছে? মেয়েটি মাথা নিচু করে উত্তর দিল, না। সৌম্য আর কোনো কথা বাড়াল না, বরং কফি খাওয়াতেই মন দিল। এদিকে মেয়েটির হাতে থাকা কফিটা প্রায় ঠান্ডা হয়েই গেছে, তাই নিজের কফি শেষ করে একটু মজার ভঙ্গিতেই সৌম্য বলল, কফিটা তো ঠান্ডাই হয়ে গেল, খাবেন না? মেয়েটি তড়িঘড়ি করে মাথা তুলল। মুখের ওপর থাকা চুলগুলোকে কানের পাশে টেনে নিয়ে সৌম্যর দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই মেয়েটি থমকে যায়। সৌম্য অনেক আগেই কণ্ঠস্বরটি চিনতে পেরেছে, তাই সে মেয়েটির চোখের দিকে তাকিয়ে শান্তভাবেই বলল, অনেকদিন হয়ে গেল, তাই না? তোর ওই আদর মুখে কণ্ঠস্বর আমার আজও মনে আছে। তবে তোর কি আমায় মনে আছে? অনন্যা মাথা না, তার চোখ কফির কাপের কিনারার দিকে তাকালো। 8 বছর, ঠিক বলতে গেলে আমি তো তোকে চিনতেই পারিনি। একটা ছোট্ট সত্যিকারের হাসি তার কান থেকে এড়িয়ে গেল। সৌম্য বলল, আমি বোধহয় আগের মতো আর নেই, যাকে তুই চিনতিস গভীরভাবে। যদিও তুই খুব বেশি বদলাসনি। অনন্যা হাসল, একটা ভদ্র অনুশীলনীয় ভঙ্গিমা। ভেতরে ভেতরে তার হৃদয় ছিল পুরনো স্মৃতি আর নতুন উদ্যোগের চটমা। তার মনে পড়ল সেই দিনের কথা, যেদিন সে তার অনুভূতি স্বীকার করেছিল। তার কণ্ঠস্বর কাঁপছিল, তার হাতের তালু থামছিল। তার মনে পড়ল সৌম্য কিভাবে মৃদু অথচ দৃঢ়ভাবে তাকে প্রত্যাখ্যান করেছিল, তাদের বন্ধুত্ব নষ্ট না করার ইচ্ছা প্রকাশ করে। সে সদয় ছিল, কিন্তু সেই সদয়তার রাগের চেয়েও বেশি ক্ষতিকর ছিল। তাহলে তুই কি করছিস এখন? অনন্যা জিজ্ঞাসা করল। সৌম্য তার কেরিয়ার, ভ্রমণ এবং তার নতুন জীবন সম্পর্কে কথা বলল। একটা প্রাইভেট কোম্পানিতে জব পেয়েছি। আমাদের কলেজ শেষ হওয়ার পর তোর সাথেও তো আমার আর কোনো যোগাযোগ ছিল না। শুধু তোর সাথেই না, আরো বন্ধু বান্ধব যারা ছিল তাদের সাথেও ছিল না। শুধু রোহিতের সাথে যোগাযোগটা ছিল। তোর মনে আছে ওকে? হ্যাঁ, মনে থাকবে না? খালি পাগলামি করে বেড়াতো। কিন্তু ওর কি খবর? ও আর আমি একই অফিসে চাকরি করি। একজন বন্ধুর সাথে 8 বছর পর দেখা, অনেক কথা জমেছে। সৌম্যর একে একে সব বলছে, কিন্তু মাঝে মাঝে অনন্যার দৃষ্টি সৌম্যর চোখের দিকে গিয়ে থমকে দাও, এবং কিছুক্ষণের জন্য অনন্যা ভাবতো যে, আচ্ছা, ইভেন সৌম্যর কি মনে আছে? সে কি মনে রেখেছে কিভাবে আমার হৃদয় ভেঙে গিয়েছিল? মজা করেছি, ঘুরেছি। সে কি কখনো সেই যদি হয় সম্পর্কের কথা ভেবেছিল? ও, খুব ভালো। তুই কি এত চিন্তা করছিস বল? সৌম্য থামল। অনন্যার মুখে চিন্তার ছাপ
তাই দেখে সৌম্য বলল। তুই জানিস, সে শুরু করলো। আমি প্রায় ভাবতাম যে আমি কি তখন ভুল করেছিলাম। অনন্যার হৃদস্পন্দন এড়িয়ে গেল। সৌম্য তার চোখের দিকে তাকালো এবং আচমকাই বলে উঠল। তুই কি বলতে চাস? তোকে আমি প্রত্যাখ্যান করেছি? হঠাৎ এই প্রশ্ন তোলায় অনন্যা ঘাবড়ে গিয়ে কম্পিত কণ্ঠে বলল, না, ঠিক তা বলিনি। তবে সেদিন হয়তো আমার কথাটা বলাই উচিত হয়নি। তাছাড়া এতগুলো বছর পর এইসব কথার কোনো মানেই হয় না। তাদের মধ্যে বাতাস বদলে গেল। অব্যক্ত অনুভূতি এবং বছরের পর বছর ধরে রাখা যন্ত্রণা আরো ভারী হয়ে উঠল। না বলা অনেক কথা ভিড় জমিয়েছে তাদের মাঝে। এই শহর, এই দুই মাখা নতুনত্বের চাদরে নিজেদের ঢাকলেও লুকিয়ে থাকা প্রেম, অনুভূতি সবই আজ পুরাতন। অতীত আর বর্তমান একসাথে মর্মস্পর্শী মুহূর্তে মিশে গেল। সে এখনো তাকে আকাশ সমান ভালোবাসে। একটি ভিন্ন আরো পরিণত প্রেম, কিন্তু তবুও ভালোবাসা হয়তো আজ বারণ। ফিরিয়ে নেওয়ার শত ইচ্ছা থাকলেও আজ ফিরিয়ে নেওয়া বারণ। অবশেষে সৌম্য বলল, চাইলে আমরা এখনো সবকিছু ভুলে আবার সবটা ঠিক করতে পারি, তাই না? আর হয়তো এখান থেকে নতুন গল্পের শুরু। বুকের ভেতরটা এই কটা বছরে ছন্নছাড়া হয়ে গিয়েছে। তাই আজ ফিরে পাওয়ার ইচ্ছা থাকলেও অনন্যা যন্ত্রণা চেপে রেখে বলল, না, আমি আর বন্ধুত্ব হারাতে চাই না। সব শুনে সৌম্য আকাশের দিকে চেয়ে মুচকি হেসে বলল, একজন শান্ত মানুষ যে বছরের পর বছর ধরে গোপনে তার সেরা বন্ধুর প্রেমে পড়ে, সে তার সেরা বন্ধুকে অন্য কারো প্রেমে পড়ার দৃশ্য দেখে যখন তাদের নিজের হৃদয় ভেঙে যায়। কিন্তু একটা জিনিস কি জানিস, তখনই অজুহাতটা বন্ধুত্ব রক্ষার হয়। অনন্যা আর নিজেকে সামলাতে না পেরে বলল, 8 বছর আগে একই অজুহাত তো তুই আমায় দিয়েছিলিস। তার বেলা জানি করেছিলাম, যে ব্যক্তি এমন কাউকে গভীরভাবে ভালোবাসে যাকে সে পেতে পারে না, সে কেবল তার স্বপ্নের মাধ্যমেই তার অনুভূতি প্রকাশ করতে পারে, অনুসরণ করতে পারে যখন তারা একটি জাগতিক জীবনযাপন করে। কিন্তু তাদের প্রাণবন্ত স্বপ্নে সান্ত্বনা খুঁজে পায় যেখানে তারা দুজন অবশেষে একসাথে থাকে। কিন্তু আজ আমরা বাস্তবে পাশাপাশি দাঁড়িয়েও সেই সান্ত্বনা খুঁজে পাবো না। কেবল আমাদের এই সম্পর্কটা স্বপ্ন হয়ে রয়ে যাবে। আফসোস একটাই, আমি তোকে হারিয়ে ফেললাম নিজের ভুলে। অনন্যা সব শেষে এই কঠিন বাস্তবটা মেনে নিয়ে বলল, আসলে আমরা নিজেদের ভুলেই অনেক কিছু হারিয়ে ফেলি। কিছু হারাই অনুভূতি প্রকাশের পর, আর কিছু হারাই অনুভূতি প্রকাশ না করি। তাই যা হয়েছে তুইও মনে রাখিস না, আর আমিও না। আজ যে আফসোসটা তুই করছিস, সেই আফসোস হয়তো আমাকেও করতে হবে তোরই মতো, এতগুলো বছর পর। তবে আমি একটা জিনিস বুঝে গেছি, জানিস তো, এই শহরে ভালোবাসা বারণ। এই সময়টা বড়ই অদ্ভুত, তাই না? একে অপরকে ভালো তো বেসেছি, শুধু সময়ের ব্যবধানে সেই ভালোবাসা, অনুভূতি সবকিছু আজ শেষ হয়ে গেল। ঠিকই বলছিস। মানুষ ভালোবাসার নামে শুধু কষ্ট দিতেই জানে, যাতে সত্যিকারের যারা ভালোবাসে তারা ক্ষত বিক্ষত হয়ে যায়। চললাম, ভালো থাকিস। ভাগ্যে থাকলে আবার দেখা হবে।